আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নির। মানুষের ধারণা সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান সাখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের। শহীদদের দলীয় পরিচয় ভাগ না করার আহ্বান জামাত আমিরের। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী, আতঙ্কে নগরবাসী। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিমত বিশ্লেষকদের। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই মন্তব্য আইজিপির। গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বললেন ডিএমপি কমিশনার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের জনবল দিয়ে গণহত্যায় অভিযুক্ত সবার বিচার সম্ভব নয়, তবে গণহত্যার মূল হোতাদের আগামী 1 বছরের মধ্যে শাস্তি দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন গত 15 বছরের স্বৈরশাসন আমলে গুম হওয়া ভুক্তভোগীরা। গুমের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বক্তব্যে। ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচিতে শুধুমাত্র মিছিল করার কারণে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বেলা 2টোর সময় ধরে নিয়ে যায় গুলশান থেকে। ধরে নিয়ে যাওয়ার শুরু থেকে ধরার পরে গাড়িতে উঠানো থেকে শুরু করে আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয় এটা অবর্ণনীয়। রাষ্ট্রচিন্তার সদস্যরা আমি গুম হওয়ার 2 ঘন্টার মধ্যে অন্তত 3টা র্যাব অফিসে গিয়ে তারা এক ধরনের চার্জ করে যে দিদার কোথায়, র্যাব পরিচয় দিদারকে তুলে নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, এবং স্বভাবতই তারা অস্বীকার করে। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম এবং নির্যাতন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। প্রতিটি গণহত্যার আলামত এবং সাক্ষীর বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পরিচয় আয়নার মতো স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগত এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে তার অসহায়ত্বের কথা। তবে আগামী বিজয় দিবসে গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে, এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য
যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সংলাপে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রশ্ন করার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা যাবে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক তা চায় না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না। একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট জরুরি। ব্যাপক সংস্কারের প্রয়োজন জানিয়ে তিনি বলেন, অধৈর্য হলে চলবে না। বিকেলে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ক আলোচনায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, শুধু নির্বাচনী আইন পরিবর্তন করলেই হবে না। 2007 সালেও সংস্কার করা হয়েছিল কিছু বিষয়ে, সেগুলো আর রাজনৈতিক দল কন্টিনিউ করেনি। এবারও যদি সংস্কার না করা যায়, তাহলে যারা আত্মত্যাগ করেছে তারা ক্ষমা করবে না। তিনি বলেন, সবাই চায় স্থিতিশীল বাংলাদেশ। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তাদের কাছে বিএনপির অবস্থান জানানো হয়েছে। অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। চট করে কালকে আপনি আসবেন, এসে সব কিছু ঠিক করতে পারবেন, দ্যাট আই ডোন্ট বিলিভ, বিকজ উই হ্যাভ সিন দি পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি দ্যাট নিডস টু বি চেঞ্জ। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু দে উইল গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It's challenge not only internal, the biggest challenge is coming from external sources. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এছাড়া উন্নত চিকিৎসা সেবা না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের দলীয় পরিচয় ভাগ না করতে আহ্বান জানান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে।
উত্তাল জুলাই আগস্ট। ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ আর আওয়ামী সন্ত্রাসীরা। তবে মৃত্যু ভয়ে পিছু হটেনি ছাত্র জনতা। তাদের এই আত্মত্যাগ আর অদম্য সাহসের কাছেই 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। শনিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রেরণার গণঅভ্যুত্থান 24 অনুষ্ঠানে সেই সব দিনগুলোর স্মৃতিচারণ করেন অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। আমি গুলি করে আর গুলি করেন না পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায় আমার এই চোখে গুলি করে। আমি কয়জনকে সরাইলাম, আরেকটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এই সময় আহতদের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা, এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন ফ্যামিলির বোঝা না হইতে পারি। যারা আহত হয়েছে যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আহত ভাইরা যাদের আছে তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই, এদেরকে দেশে এনে বিচার করা হবে। এতে অংশ নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় গাফিলতি করছে সরকার, আর দলীয় পরিচয়ে শহীদদের ভাগ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। পরে সভায় উপস্থিত আহতদের খোঁজ খবর নেন আমিরে জামাত। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্যহীন ও ন্যায় বিচারের দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলেছেন রাজনীতিবিদরা। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এতে ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতারাও অংশ নেন। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে আওয়ামী দুঃশাসনের সমালোচনা করে বলেন, নির্বাচন চেয়ে তাড়াহুড়া করার কারণে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছে। যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব, তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না। আসুন ঐক্যবদ্ধ থাকুন, ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। এই দেশের ফ্যাসিস্ট সরকার যদিও এই দেশ থেকে পালিয়ে গেছে, এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাছে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লোকে বইটার তাণ্ডবে মানুষ ফোন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি। 25 এবং 26 ফেব্রুয়ারি
পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অভ্যুত্থানের ফলে জাতির সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা হেলায় হারানো যাবে না। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধে আছে এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বর্তমানে ছিনতাই আতঙ্কে অস্থির রাজধানীবাসী। প্রায় প্রতিদিন কাউকে না কাউকে পড়তে হচ্ছে ছিনতাইয়ের খপ্পরে। ভুক্তভোগীরা জানান, সন্ধ্যার পরে নগর জুড়ে দাপিয়ে বেড়ায় ছিনতাইকারীরা। হাতে থাকে চাপাতি, ছুরি সহ ধারালো অস্ত্র। পুলিশের পরিসংখ্যানেও বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধ টিম। অপরাধ বিশ্লেষকদের মতে দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। ইনামুল হাবিবের ক্যামেরায় ছিনতাই নিয়ে 2 পর্বের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কবির মতো যে একজন বলতেছে কোপ দিয়ে, সে বারবার কোপ দিচ্ছে। তো আমি জানি না তারা মোট কতগুলো কোপ দিয়েছে, কারণ আমার গায়ে লেগেছে হাতের এখানে 1 2 3 4 মানে 5-6টার মতো কোপ হচ্ছে আমার গায়ে লেগেছে। এর মধ্যে মেজর হচ্ছে বাম হাতেরটা, সেখানে প্রায় টোটাল 20 থেকে 22টার মতো সেলাই পড়েছে। কপালে 4টে সেলাই পড়েছে। কোনোরকম প্রাণ নিয়ে ফেরা এই যুবক বর্ণনা দিচ্ছিলেন ছিনতাইয়ের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে সবেমাত্র চাকরিতে ঢুকেছেন এই যুবক। কয়েকদিন আগে গণভবনের পাশে ব্যস্ত সড়কে তাকে ধরেছিল 5 ছিনতাইকারী। আমার হাতে যে মোবাইল ছিল, মোবাইলটাকে টান দিয়ে নিয়ে নিল। কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা সম্ভবত তাদের চাপাতির কোপের সময় হচ্ছে কেটে গেছে, ওটাও টান দিয়ে নিয়ে নিয়েছে। বেশভূষা দেখে বোঝার উপায় নেই যে সে ছিনতাইকারী, জানান ভুক্তভোগী। আরেকজনের হাতে কিছু একটা অস্ত্র ছিল, যেটা হচ্ছে আমার চশমা পড়ে গেছে, তো আমি আর বুঝতে পারিনি। সম্ভবত ওর হাতেও চাপাতি ছিল। তো টোটাল 2 জন সম্ভবত চাপাতি নিয়ে এসেছিল। এর মধ্যে একজনকে আমি ক্লিয়ার দেখেছি চাপাতি হাতে। প্রতিদিনই এমন তিক্ত বাস্তবতার সাক্ষী নগরবাসীর কেউ না কেউ। দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের শিকারের তালিকা। হাতেই মোবাইল ছিল, টার্গেট করেই আসলে টান দিয়ে নিয়ে গেল। হাতে এবং পায়ে ব্যথা পাই। আমার ঘটনায় 2 জন ছিল সামনে, আর 2 জন ওদের সামনে আবার আরেকটা মোটরসাইকেলে ছিল। গেল কমাসে বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। সরল স্বীকারোক্তি পুলিশের, জানালেন ব্যবস্থা নেয়ার কথাও। অক্টোবর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয় 20টি, নভেম্বর মাসে 27টি এবং ডিসেম্বর 21 তারিখ পর্যন্ত ওই সংখ্যাটাও ছিল 27টি। এটা হালকা বেড়েছে ও হিসাব করে বলা যায়। প্রত্যেক থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটা ফাঁড়িকে কার্যকর করা হয়েছে। থানা পুলিশের এবং যে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির লোকজন ছিনতাই প্রতিরোধের জন্য তারা মাঠে কাজ করছে। ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন এই অপরাধ বিশ্লেষক। 5ই আগস্টের মধ্য দিয়ে বা 5ই আগস্টের আগের ঘটনার মধ্য দিয়ে পুলিশের যে নৈতিক এবং কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে মনোবল সংক্রান্ত যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট এখনো পরিপূর্ণভাবে তারা কাটিয়ে উঠতে পারেনি। তারই রেশ কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি। অপরাধ পরিস্থিতি বাড়ছে, অপরাধীরা নানাভাবে সক্রিয় হচ্ছে। বিশেষ করে যে ট্রেডিশনাল ক্রাইমের একটি ধরন হিসেবে ছিনতাই যে বেড়ে যাওয়ার যে প্রবণতা। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও খুব জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চুরি, ছিনতাই সহ অপরাধ প্রতিরোধে পুলিশের হাতে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য থেকে কাজ করছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কিছুদিন ধরেই চুরি ছিনতায় অতিষ্ঠ দেশবাসী। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক নানা অপরাধ। এমন বাস্তবতায় রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সেবার মান বাড়াতে চেষ্টা করছে পুলিশ। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে
ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের ভূমিকার জন্য লজ্জিত পুলিশ বাহিনী। 72 ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত তাহলে প্রাণহানি কম হতো। এই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতার 52 বছর পরে এরূপ পুলিশ এদেশের লোক দেখতে চায়নি। আমরা স্বাধীন দেশের পুলিশ। কি কারণে মানুষের এত ক্ষোভ পুলিশের উপরে, সেটা বিশ্লেষণের অপেক্ষা রাখে। বিশেষ করে গত 15 বছরের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, এবং যার বহিঃপ্রকাশ আমাদের উপরে পড়ল। জনগণকে সাথে নিয়ে সামনে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার কথা জানান ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থনে বিদেশে বিক্ষোভকারী বিপ্লবী প্রবাসীদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তুমুল হট্টগোল হয়েছে। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল জামাল হোসেনের কারণে বেশিরভাগ প্রবাসীর গ্রেফতার ও সাজা হয়েছিল বলে অভিযোগ করেন বিপ্লবী প্রবাসীরা। এখনও বহু প্রবাসী বিভিন্ন দেশের কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মুক্ত করার দাবি জানান প্রবাসীরা। এ সময় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রবিবার প্রবাসীদের 10 সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে শান্ত হন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এই হট্টগোল করা প্রতিটি মানুষ বিদেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা সরকারের গণহত্যার প্রতিবাদ করা বিপ্লবী প্রবাসী। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তখন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের শাস্তির দাবিতে শুরু হয় হট্টগোল। যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি যে বললেন যে বিচার হয়নি কেন, আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? আপনারা প্রবাসী, আপনারা শোনেন। জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেছিলেন তারা। যাবজ্জীবন সাজাও হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে আমিরাত সরকার এই প্রবাসীদের সাধারণ ক্ষমা দিলেও এক কাপড়ে ফিরে আসতে হয় বাংলাদেশে। আর এই সাজা ও গ্রেপ্তারের পিছনে দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের ভূমিকা ছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিএম জামাল কনসাল জেনারেল, তিনি দুবাইতে ছিলেন। সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায়, ওইখানে আরবি পত্রিকায় আরব আমিরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ও ওইখানকার কনসার্ন ছিল, ও তথ্য দেওয়াতেই আমাদের উপর ওই দেশের সরকার এত বেশি আমাদের উপর জুলুম নির্যাতন করেন। রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক, আমরা টাকা চাই না। 50 টাকা দিয়েছে, কালকে শেষ। বেশ কিছু সময় ধরে চলে হট্টগোল। মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ অনেকেই এই প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবও। পরে উপদেষ্টা আসিফ নজরুল আবারও বক্তব্য দিলে শান্ত হন বিক্ষুব্ধ প্রবাসীরা। কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন। ভাই এদিকে থামান না। আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক আছে? কালকে বসবো, আবার কেন বলতেছে ভাই? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এই অনুষ্ঠানে শুধু সংযুক্ত আরব আমিরাতের 186 জনকে 50,000 টাকার অনুদানের চেক দেওয়া হয়। কিন্তু এখনও অনেকেই আছেন আমিরাতের কারাগারে
আবার সৌদি আরব সহ অন্যান্য দেশের প্রবাসীদের এই তালিকায় অন্তর্ভুক্তিতেও মন্ত্রণালয়ের ঢিলেঢালা ভাব দেখে ক্ষোভ জানান প্রবাসীরা। আমরা কোনো 50,000 টাকা এগুলো অনুদান চাই না, আমরা চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি। আমরা অবিলম্বে আমাদের পুনর্বাসন করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি। আমরা জানি সৌদি আরব আন্দোলন করলে কি হয়, এমিরাত আন্দোলন করলে কি হয়, জানার পরও এই সরকারের এবং কমল ছাত্রছাত্রীদের আবেগের বশবর্তী হয়ে আমরা ওই দেশে আইন বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। আজকে সেটার খেসারত আমার পুরো পরিবারকে এবং পুরো দেশ পুরো জাতিকে দিতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এই প্রবাসীরা জানান তাদের অনেকেই বিদেশের মাটিতে বড় বিনিয়োগ করেছিলেন, কিন্তু কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিপ্লবী প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতার পর রাজনীতির সবচেয়ে বড় পালাবদলের বছর ছিল 2024। টানা 16 বছর দুর্দান্ত প্রতাপে দেশ চালানোর পর পালিয়ে যেতে হয় শেখ হাসিনাকে। অভ্যুত্থানের পরে ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় নির্যাতনের শিকার বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এখন স্বস্তিতে। দেশের রাজনীতিতে এখন ঐক্যের সুর। চলতি বছরের রাজনীতির খবর জানাচ্ছেন সিকান্দার রেমান। 1971 সালে স্বাধীনতার পর চলতি বছর অর্থাৎ 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈর শাসকের পতন হয়েছে এবছরই। 2024 সাল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির বছর বিএনপির। ফ্যাসিবাদকে বিদায় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বছর বলছে দলটি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলীয় নেতাকর্মীদের রেখে স্বৈরাচার তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এতে রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। প্রায় 7 বছর পর গত 7 আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয়। আধুনিক বাংলাদেশ আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। আর 1 যুগ পর গত 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি। সেদিন বেগম জিয়ার হাস্যোজ্জ্বল মুখই বলে দেয় দেশের রাজনীতির পরিবর্তন। পট পরিবর্তনের পরপরই গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে। ফলে প্রায় 10 বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির অবস্থা অনেকটাই বদলে গেছে। এখন সারা দেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে। বাংলাদেশ জামাত ইসলামী নতুন করে রাজনীতির মাঠে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা। বিভিন্ন দলকে নিয়ে ইসলামিক ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতা মাঠের রাজনীতিকে কিছুটা হলেও আলোচনায় রেখেছে। সাধারণ মানুষ সহ ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হওয়ায় পতন ঘটেছে আওয়ামী লীগের। দলটির শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন। হেভিওয়েট অনেক নেতার বিচার হচ্ছে আদালতে, আত্মগোপনে বেশিরভাগ নেতা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি আওয়ামী লীগ। বছরের সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক ঐক্য। ভারতের ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলমত নির্বিশেষে বিশ্ববাসীর কাছে দেয়া হয়েছে নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা।
ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নির। মানুষের ধারণা সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান সাখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের। শহীদদের দলীয় পরিচয় ভাগ না করার আহ্বান জামাত আমিরের। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী, আতঙ্কে নগরবাসী। দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা, অভিমত বিশ্লেষকদের। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই, মন্তব্য আইজিপির। গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, বললেন ডিএমপি কমিশনার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।